আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার সময় কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা যে বেতন সুযোগ পেয়েছেন, দুবেলা তারা ভাত খাবার সুযোগ পেয়েছেন, আমিষের সুযোগ পেয়েছেন, বাংলাদেশে যত ক্যান্টনমেন্ট হয়েছে সামরিক সাজসজ্জার সুযোগ পেয়েছেন, আন্তর্জাতিক পরিসরে যাবার সুযোগ পেয়েছেন, এগুলো এক একজন ভুলে যেতে পারেন। প্র্যাকটিক্যালি আওয়ামী লীগ ঠিকই আছে, সবকিছু মোকাবেলা করব, অবশ্যই আমরা বাংলাদেশে যাব। কত কোটি মানুষকে জেলখানায় তারা আটক রাখবে? নিশ্চয়ই পারবে না। আমাদের সে প্রস্তুতি অবশ্যই চলছে। সেনাবাহিনীর কাজ কিন্তু আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব না। যিনি সেনা কর্মকর্তা একজন মেজর সাহেব, তিনি একজন কলেজের অধ্যক্ষকে ধরছেন এবং তিনি গর্বভরে স্টেটমেন্ট দিচ্ছেন যে তিনি আওয়ামী লীগ পুনর্গঠনে কাজ করতেছেন। আওয়ামী লীগ পুনর্গঠন বা আওয়ামী লীগ না থাকলে দেশটা স্বাধীন হতো না। আপনি মেজর হতে পারতেন কিনা সন্দেহ। এবং আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার সময় কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা যে বেতন সুযোগ পেয়েছেন, দুবেলা তারা ভাত খাবার সুযোগ পেয়েছেন, আমিষের সুযোগ পেয়েছেন, বাংলাদেশে যত ক্যান্টনমেন্ট হয়েছে সামরিক সাজসজ্জার সুযোগ পেয়েছেন, আন্তর্জাতিক পরিসরে যাবার সুযোগ পেয়েছেন, এগুলো এক একজন ভুলে যেতে পারেন। প্র্যাকটিক্যালি আওয়ামী লীগ ঠিকই আছে। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তার তো সেটা কর্তব্য, কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ। এবং আপনি যেই দুঃসময়ের পরিস্থিতির গুলো কথা বললেন, আমি একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দেখি ওই প্রত্যেকটা সময়ে আওয়ামী লীগ নিজেকে জুলুমের শিকার হিসেবে উপস্থাপন করতে পেরেছিল বা সেই অবস্থায় সে ছিল। এবার আপনারা তো আসলে জুলুমকারী। আপনাদের পতন হয়েছে রাজপথে শত শত হাজার হাজার মানুষের মৃত্যুর পর। তো সেই অবস্থাটাতে সেনাবাহিনীর কর্মকর্তার তো কর্তব্য যে ওরকম একটি দল আবার যাতে সংগঠিত হতে না পারে। সেনাবাহিনীর কর্মকর্তাকে কোনো অথরিটি দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন করার? তাদের মেইন কাজটা কি? সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে তারা এইড দেবে। তাদেরকে এই অথরিটি দেওয়া হয়েছে যে কে আওয়ামী লীগ পুনর্গঠন করতেছে, আওয়ামী লীগ পুনর্গঠন করবে না। আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না। আওয়ামী লীগের কার্যক্রম, ধরেন দেশে কয়েক কোটি মানুষ তো আওয়ামী লীগ করে, আমি যদি সংক্ষিপ্ত পরিসর ধরি, তো সেই মানুষটার ব্যক্তিগত আওয়ামী লীগের প্রতি ভালোবাসা, আওয়ামী লীগের প্রতি বিশ্বাস, এইটাকে নিষিদ্ধ করার ক্ষমতা সারা বিশ্বের কারো আছে? কারো নাই। দ্বিতীয় হচ্ছে, সেনা কর্মকর্তার যে রোলটা, তিনি যে রোলটা প্লে করেছেন সেটা না। আর একটা কথা, আপনি বলছেন যে অনেক মানুষের মৃত্যুর উপর থেকে আসার ঘটনাটা, বিষয়টা এরকম না। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এখন রাষ্ট্র ক্ষমতা দখলে আছেন, তিনি ক্লিনটন ফাউন্ডেশনে নিজেই বলেছেন যে হঠাৎ করে এটা কোনো ঘটনা না, মেটিকুলাস ডিজাইন করে দীর্ঘদিনের ধারাবাহিক পরিকল্পনার মধ্য থেকে তারা শেখ হাসিনাকে স্থানান্তর করতে সক্ষম হয়েছেন। এবং তার যারা নিয়োগকর্তা অর্থাৎ ছাত্র নেতারা, তারা বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে, টেলিভিশন, বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য পুলিশ হত্যা করেছি, মেট্রো রেলে আঘাত করেছি, বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিয়েছি। তাহলে এইগুলো ছিল অসাংবিধানিক কাজ। অসাংবিধানিক কাজ যারা করবেন, তাহলে আমাদের কনস্টিটিউশনাল ডিক্টাম কি? কনস্টিটিউশনাল দায়িত্ব হচ্ছে একটি সরকারের দেশের মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা। যখন ল এনফোর্সিং এজেন্সি দেখছে যে সরকারের বড় প্রতিষ্ঠান, সরকার নেটা রাষ্ট্রের প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে, পুলিশকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, তখন কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরও সুযোগ রয়েছে ওই সকল ঘটনা যারা ঘটাচ্ছে, নাশকতা করছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া। যখন তারা দেখছে যে পুলিশকে মেরে টাঙিয়ে রাখছে, তখন কিন্তু তাদের উপরে যে হামলা, সেই হামলা রক্ষা করার। দ্বিতীয়টা হচ্ছে, তারা নিজেরাই স্বীকার করতেছে বিভিন্ন ফোরামে যে এই মৃত্যু তারা ঘটিয়েছে, ফলে আমরা যে ঘটিয়েছি সব মৃত্যু, এই অভিযোগটা আদৌ সত্য নয়। এই যে আপনি আইনের লোক, আইনের ভাষায় কথা বলছেন এবং আইনগত যুক্তি উপস্থাপন করছেন, কিন্তু আদালতে তো আপনারা দাঁড়াতে পারছেন না। এই যে আপনি বললেন আপনাদের ১.৫ শতাধিক এমপি গ্রেফতার আছেন, মন্ত্রীরা গ্রেফতার আছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো গ্রেফতার আছেনই। কারো পক্ষে, মানে আইনজীবীরা বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত এমনকি অনেক বড় নেতাদের পক্ষেও কেউ দাঁড়াতে ভয় পাচ্ছেন। যেসব আইনজীবীরা দাঁড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আবার মামলা হচ্ছে। আইনজীবীদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে হত্যা মামলা দিয়ে। এসব ঘটনা ঘটছে।
কাজে এইসব আইনি যুক্তি আপনারা আসলে কোন ফোরামে উপস্থাপন করবেন? মানে আপনাদের পতনটা তো অনেকটা এমন হয়েছে যে কোথাও আর আপনারা নাই। দেখুন, আমি একটু মনে করিয়ে দিই, আওয়ামী লীগের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত হয়েছিল। তাকে ডিফেন্ড করার কোনো আইনজীবী বা কোনো ব্যবস্থাও রাখা হয়নি। বঙ্গবন্ধুকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার দুঃসাহস দেখাতে পারে নাই। 1/11-এর সময় আমার সৌভাগ্য, আমি সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম লয়ার ছিলাম। সেদিন কিন্তু যে কোনো মূল্যে তাকে রাজনীতির থেকে বিতাড়িত করা, তাকে সাজা দেওয়া, তাকে দুর্নীতিবাজ সাজাবার চেষ্টা করা হয়েছিল। তারা কিন্তু সফল হয়নি। আজকে বাংলাদেশের জুডিশিয়ারিটাকে টোটালি দখল করে 93 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া, হাইকোর্টের আগাম জামিনকে উপেক্ষা করে পরবর্তীতে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও অ্যাপিলেট ডিভিশন তাদের জামিন আটকে দেওয়া, এবং আমাদের দেশের সিনিয়র লয়ার যারা যারা কোর্টকে ডিফেন্ড করতে পারে সবাইকে মামলায় আসামি করে, এমনকি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া, জাতীয় সংসদের স্পিকারের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া সহ এ জাতীয় যে সকল মামলা করে সারা বাংলাদেশকে মামলার মধ্য দিয়ে একটা নির্যাতন করে একটা দখলবাজ ব্যক্তিরা টিকে থাকার চেষ্টা করছেন। আমার বিশ্বাস মানুষ ফুঁসে উঠেছে। রাস্তাঘাটে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন প্রত্যেকটা মানুষ বলে শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা কি প্রয়োজন। কাজী এই সব পরিকল্পনা আইয়ুব খান চেষ্টা করেছে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, 75-এর 15 আগস্টে দখলকারীরা চেষ্টা করেছে, 1/11 আলার চেষ্টা করছে, তারা সফল হবে না। আমরা একসঙ্গে সবকিছু মোকাবেলা করব। অবশ্যই আমরা বাংলাদেশে যাব। কত কোটি মানুষকে জেলখানায় তারা আটক রাখবে? নিশ্চয়ই পারবে না। আমাদের সে প্রস্তুতি অবশ্যই চলছে। শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? শেখ হাসিনা কেমন আছেন? কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম। শেখ হাসিনার সঙ্গে কি মানে আপনি কি দেখতে পেয়েছেন তাকে ৫ই আগস্টের পর? বিভিন্ন সময় তিনি অনলাইনে যুক্ত হয়েছেন। কিন্তু সাধারণের তাকে এখনো দেখবার কোনো সুযোগ হয়নি। তিনি ভিডিও কলে যুক্ত হননি। সেই কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম, সাংবাদিক হিসেবে কৌতূহল। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের দলীয় সভাপতির নির্দেশনা কি আপনাদের প্রতি এখন? এবং দলটা যে নিষিদ্ধ হয়েছে, এই দলটির বিরুদ্ধে যে গুরুতর সব অভিযোগ এসেছে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কিভাবে দেখেন? এই যে দেশে যাব বলেন, বা শেখ হাসিনাও প্রায়শই বলেন অনলাইনে যে উনি আসবেন। মানে বাংলাদেশ যাবেন। উনি কিভাবে যাবেন? উনি গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনার বিরুদ্ধে যে অভিযোগ আ হত্যার আ এবং নানা রকম মানবতা বিরোধী অপরাধের, সেগুলোর মুখোমুখি হবেন? দেখুন, আমি হাসি সংবরণ করতে পারিনি, খুবই দুঃখিত যে উনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। আমি দেখলাম চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম প্রথম দিনে তদন্ত রিপোর্ট পড়ার সময় বললেন যে তদন্তে পাওয়া গেছে শেখ হাসিনা ফোন করে বিভিন্ন জায়গায় বলছেন মেট্রো রেলে আগুন দাও, পদ্মা সেতুতে আগুন দাও, বিভিন্ন জায়গায় আগুন দাও। আগুন যারা দিয়েছে তারা নিজেরা বলতেছে আমরা আগুন দিয়েছি, আর কোর্টে রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনা ফোন করে আগুন দিতে বলেছে। এই জাতীয় হাস্যকর গল্প, আরব্য রজনীর যে উপন্যাস, সেই উপন্যাসের কাহিনীকে হার মানাচ্ছে এমন একটা বিচার প্রক্রিয়াকে আমরা বিচার প্রক্রিয়া দেখি না। আমরা ওটাকে দেখি মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, ধর্ষক, হত্যাকারী, নাশকতাকারী, তাদের যে বিচারের ম্যান্ডেটটা মানুষ শেখ হাসিনাকে নির্বাচনের সময় দিয়েছিল, সেই বিচারটা তার সরকার আয়োজন করেছিল ইন ডিউ প্রসেস অফ ল, প্রপার কোর্টে, তারপরে অ্যাপিলেট ডিভিশনের সুযোগ, রিভিউ করার সুযোগ, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ, ট্রান্সপারেন্ট ওয়েতে উনি যে বিচারটা করেছিলেন যেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রিসিয়েটেড, সেই বিচার করার প্রতিশোধ নেবার জন্য আজকে একটা সাজানো নাটকের মতো করে শেখ হাসিনাকে সাজা দেবার জন্য একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, এবং সেখানে বিচারক সেট আপ, লয়ার সেট আপ দেখেই আমরা বুঝতে পারছি এটা বিচার নয়, এটা হলো পূর্বে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার একটা প্রক্রিয়া। কাজী সেটা কোনোভাবেই তারা সফল হবে না। আমরা সেটাকে মোকাবেলা করব ইনশাল্লাহ।